বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দু পা ফেলিয়া ফেরহাদ হাকিমের কলকাতাতে অবৈধ নির্মাণের বিন্ধু থেকে সিন্ধু। সারা পৃথিবী জুড়ে সেই ছবিগুলো দেখাবো। সারা পৃথিবী জুড়ে বহু বড় বড় স্থাপত্য বিষয়ে আমরা দেখেছি, বেশ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি। সারা পৃথিবী জুড়ে বহু বিস্ময়কর স্থাপত্য লন্ডনে দেখেছি, প্যারিসে দেখেছি, জাপান দেখেছি, চায়না দেখেছি, দুবাই, এমনকি পাশের দেশ বাংলাদেশ, নেপাল, ভুটানেও দেখেছি, সৌদি আরবে তো দেখেইছি। কিন্তু এর পাশাপাশি এই যে ছবিগুলো এই মুহূর্তে দেখাচ্ছি, বুর্জ খলিফা অভূতপূর্ব স্থাপত্য। ওখানকার মেয়র নিশ্চয়ই গর্ব অনুভব করেন দুবাইয়ের। প্যারিসের মেয়র নিশ্চয়ই গর্ব অনুভব করেন লুভর মিউজিয়ামের স্থাপত্য নিয়ে। মক্কা মেদিনাতে আমি জানি না মেয়র আছেন কিনা ওখানে ওই শহরগুলোতে, কিন্তু মক্কা মেদিনাতেও যে ধরনের বড় বড় বাড়ি, দেখুন চায়নার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, গুঞ্জাওয়ে আইফেল টাওয়ারের ছবি, চায়নার ছবি, দুবাইয়ের ছবি, দেখুন কি সুন্দর আইফেল টাওয়ার। অভূতপূর্ব শিল্পকলা, স্থাপত্য শিল্প বোধহয় একেই বলে। বহু দেশ ঘুরে এই সমস্ত স্থাপত্য শিল্প দেখতে বড় মন চায়। প্যারিসের ছবির পরেই তারপরে এক লম্বায় আরেকটা ছবি দেখাবো, সেই ছবিটাও অভূতপূর্ব ছবি। বিজনেস পার্ক, চায়নার বিজনেস পার্ক, জাপানের বিজনেস পার্ক, আইফেল টাওয়ারের পাশাপাশি এই সমস্ত ছবি মন ভালো করে দেয়। কিন্তু এই সমস্ত কিছু যেন ছাপিয়ে, আবারও বলছি, এই সমস্ত দেশের স্থাপত্য, এগুলো অন্যান্য দেশের স্থাপত্য। আমাদের দেশেও বহু স্থাপত্য রয়েছে, বহু বড় বড় বাড়ি অন্যান্য রাজ্যে হচ্ছে, কিন্তু বাংলায় কলকাতাতে বড় বড় মল নয়, বড় বড় হোটেল নয়, এখন এই মুহূর্তে যে স্থাপত্য শিল্প, আবারও বলছি যে স্থাপত্য শিল্প তৃণমূলের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে এই বাংলাতে, সেই ছবিটা এবার দেখাবো। একদম 1, 2, 3, 4 করে ধরে ধরে এই দেখুন আইফেল টাওয়ার, বুর্জ খলিফা একদিকে তৈরি হচ্ছে এবং অন্যদিকে তৈরি হচ্ছে গার্ডেন রিচে জনাব ফেরহাদ হাকিমের অনুপ্রেরণায় তৈরি তৃণমূল কংগ্রেসের এই বুর্জ খলিফা। এইটা বোধহয় দেখা হয়নি। কাল দেখিয়েছিলাম সারাদিন ধরে এই ছবি, এই স্থাপত্য সেটা দেখিয়েছিলাম। এই এক ফালি বাড়ি যেটা গার্ডেন রিচে ধ্বংসস্তূপের ঠিক 2 মিনিটের হাঁটা পথে নির্মিত হয়েছে। 2 হাত দৈর্ঘ্যের বাড়ি, 5 তলা উচ্চতা, তাল গাছের মতন বাড়িটা, মাঝে কিচ্ছু নেই, সূর্যের আলোও ঢোকে না। কোথা থেকে পারমিশন পেল, কে স্যাংশন দিল, কেউ জানে না, কেউ জানে না, ফুল স্টপ। পুলিশ জানে না, কাউন্সিলর জানে না, মেয়র তো জানেই না, মেয়র তো কিছুই জানে না। মেয়রের ওপরে যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো আরো কিছু জানেন না। অবাক পৃথিবী, অবাক করলে আরো। দেখুন মেয়র, কলকাতা শহরের মেয়র এই বিস্ময় বাড়ি নিয়ে প্রশ্ন করায় মিডিয়াকে তিনি এটা বলার আস্পর্ধা দেখান এবং তারপর পরের বার আমরাই তাকে ভোট দিই। দেখুন মেয়র ফেরহাদ হাকিম কলকাতা শহরের এই বাড়ি, যে বাড়িটা নির্মিত হয়েছে গার্ডেন রিচে, সেই বাড়ির কে স্যাংশন দিয়েছে, কে পারমিশন দিয়েছে, কিভাবে তৈরি হলো, চোখের নাকের ডগায় কি করে হয়ে গেল, কেউ জানে না। প্রশ্ন করাতে কি বললেন দেখুন ফেরহাদ হাকিম। এটা আমি কি করে জানবো কিভাবে হলো? কোন রেস্কিউ অপারেশন আছে, রেস্কিউ অপারেশন করবো। আমি আইনের হাতে নিয়ে বসে নেই, যে সব আমার কাছে আছে। পৌরসভায় যখন বসবো তখন বলবো। মেয়র সাহেবের হাতে কিছু নেই। মেয়র সাহেব যখন ভোট দিতে যান তখন তার হাতেই সব কিছু থাকে। ভাবুন একটা দোকান, সেই দোকানের যিনি মালিক তিনি বলছেন যে সেই দোকানে কি করে ইঁদুর, বেড়াল, সাপ, ব্যাঙ ঢুকলো আমি জানি না। একটা রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁতে ভাবুন সেই রেস্তোরাঁর যিনি মালিক তিনি বলছেন যে কি করে ফুড পয়জনিং হলো আমি তো জানি না। ঠিক সেভাবে একটা হোটেল, সেই হোটেলে বোমা বিস্ফোরণ হলো, সেই হোটেলে বোমা বিস্ফোরণ কি করে হলো তার জন্য তিনি বলছেন আমি তো জানি না, আমি হোটেলে আসি না। তাহলে ভাই তোমাকে ভোট দেবো কেন? কলকাতা শহরের এত বড় বড় স্থাপত্যবিদ্যা তৈরি হয়ে যাচ্ছে, এত বড় বড় স্থাপত্য শিল্প হয়ে যাচ্ছে, মেয়র যদি কিছু না জানে, মেয়রের ওপরে মুখ্যমন্ত্রী যদি কিছু না জানে, আপনাকে ভোট দেবো কেন? আপনারা দায়ের চাপাচ্ছেন ইঞ্জিনিয়ারদের ওপরে, ইঞ্জিনিয়ারদের ভোট দেবো। বারবার বলছি দর্শক, গোটা বাংলার মানুষ বারবার বলছি আপনারা ভয় পান, ভয় পাওয়াটাকে হ্যাবিট করুন। আমি ভয় পাচ্ছি, আপনারা জেগে উঠুন প্লিজ, জেগে ওঠাকে হ্যাবিটে পরিণত করুন। দেখেও না দেখার ভান হয়তো আমি আপনি করছি, কিন্তু এতে আমি আপনি কেউ বাঁচবো না, কারণ আমি আপনি কেউ নিরাপদ নই এই কলকাতাতে। আমার আপনার প্রাণের শহর কলকাতা পরিণত হয়েছে একটা
টাইম বোমে টিক 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 করে এই টাইম বমটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। যে কোনো সময় সামান্য বৃষ্টি বা ভূমিকম্প হলে শেষ করে দিতে পারে আমার আপনার প্রাণের শহরকে, আমার আপনার তিলোত্তমাকে তিলে তিলে নষ্ট করছে, ঠান্ডা মাথায় তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে শহর কলকাতাকে। জলাভূমি বুঝিয়ে ফেলার ফল যে কতটা মারাত্মক হতে পারে সেটা কিছুদিন আগেই তুরস্কে, টার্কিতে দেখা গেছিল। রাজার হাটে, আমরা গার্ডেন রিচের পরে রাজার হাটে দেখালাম। মিডিয়া না থাকলে এই খবরগুলো আপনারা জানতে পারতেন না। আপনাদেরও দোষ দিয়ে লাভ নেই, কারণ আপনারা বারবার আমাদেরকে চেষ্টা করেন এই খবরগুলো দেখানোর, আমরাও চেষ্টা করি এই খবরগুলো দেখানোর, কিন্তু মাঝের দেওয়ালটা কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করে রেখে দেয়। এবার ভাঙতে হবে সেই দেওয়ালটাকে। কলকাতায় যাতে সেই পরিণতি, তুরস্কের পরিণতি না হয়, তার জন্য এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেই। অনেক হয়েছে, আইন আছে, আইন আছে, আদালত আছে। দরকার হলে প্রতিদিন প্রতি মিনিটে হাইকোর্টে যেতে হবে। হাইকোর্ট আজ মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে কাউন্সিলর বা মেয়র তাদের অগোচরে এই ধরনের জিনিস হতে পারে না। কাউন্সিলর সব জানে, ন্যাকামো করছে কাউন্সিলর। পার্ডন মাই ওয়ার্ডস, ক্ষমা করবেন, মুঝে মাফ কর দিজিয়ে, কিন্তু আবারও বলছি 3টে ভাষাতে, ন্যাকামো করছে কাউন্সিলর, ন্যাকামো করছে কলকাতার মেয়র। তারা সব জেনেও না জানার অ্যাক্টিং করছে। এই না জানার অ্যাক্টিংটাকে এবার বন্ধ করতে হবে। ইয়ার কি হচ্ছে? আমার সহনাগরিকেরা, তাদের যাই নাম হোক, তারা চাপা পড়ে মরে থাকবে, তারা আটকে থাকবে 40, 50, 60 ঘন্টা ধরে ধ্বংসস্তূপের নিচে তারা মরে থাকবে। আর আপনারা বলবেন আমরা কিছু জানি না। আপনারা জানেনটা কি তোলা তুলতে? আপনারা জানেনটা কি অপসপা কপার টাকার পাহাড় আছে? আপনারা জানেনটা কি 70%, 30%? আপনারা জানেন কি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে? সব রক্তচক্ষু হুমকি উপেক্ষা করে রুখে দাঁড়াতে হবে এই অসাধু প্রমোটার ও তাদের মাথার উপরে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ভালোবাসার শহরকে যারা শেষ করে দিতে চাইছে তাদের কেন কঠোরতম সাজা হবে না? আমি তো বলবো গ্রেপ্তার করতে হবে, আজ রাত হোক বা কাল সকালে। আজ তার জবাব বাংলার মানুষ চাইছে। শুরুতেই এই প্রতিবেদন দেখবো এবং তারপর গোটা বাংলার মানুষকে আমি অনুরোধ করব, আপনারা টেলিফোন করুন, আপনারা ছবি পাঠান, ওয়ার্ড নাম্বার বলুন, আমরা পৌঁছে যাব। ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের বাড়ির সামনের সেই ছবি তুলে ধরবে। কিন্তু কাউন্সিলরদের এই কিচ্ছু তো জানি না, এই ন্যাকামোটা চলবে না। প্রথমেই এই প্রতিবেদন দেখুন। এই ছবিগুলো দেখে কি একটুও ভয় হচ্ছে? যদি সত্যি ভয় হয় তাহলে এখনই সাবধান হন। আমার আপনার প্রাণের শহরটা ধীরে ধীরে শেষ হয়ে যেতে চলেছে। যে হারে জলাশয় বুঝিয়ে একের পর এক বহুতল তৈরি হচ্ছে, তাতে আগামী দিনে গোটা কলকাতায় তলিয়ে যেতে পারে। আর সেসবের জন্য দায়ী থাকবে একমাত্র তৃণমূল কংগ্রেস। নিয়ম কানুনের তোয়াক্কা না করে যেভাবে প্রমোটাররা একের পর এক বহুতল তুলে যাচ্ছে, তাতে রীতিমতো উদ্বিগ্ন পরিবেশবিদরা। আজ গার্ডেন রিচে একটি বহুতল ভেঙে 10 জনের মৃত্যু হয়েছে। আগামী দিনে গোটা শহরে শয়ে শয়ে বহুতল যে ভেঙে পড়বে না, তার গ্যারান্টি দিতে পারেন তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটাররা? ল্যান্ডটাকে ভরাট করে বাড়িটা তৈরি করেছে, হ্যাঁ, তারা তো কাউন্সিলরের তো পকেট ল্যান্ডটাকে ভর্তি করেছে। তৃণমূল, এই যে রামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা, তৃণমূল এটার সঠিক উপযোগ তারা দেখিয়ে দিয়েছে, উপযোগিতা কিভাবে ব্যবহার করতে। জলাভূমি বুঝিয়ে প্রমোটিং এখন আর রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে নয়। তৃণমূল নেতাদের ছত্রছায়ায় থাকা প্রমোটাররা বুক ফুলিয়েই করছে, আর প্রতিবাদ করলেই জুটছে হুমকি, মারধর। গালিগালাজ করেছে এবং বলেছে মেরে বাড়িতে ঢুকিয়ে দেবো, মহিলা পুলিশ নিয়ে এসে মার খাওয়াবো। কিন্তু এরা তো দিনে দুপুরে রাস্তায় দাঁড়িয়ে আমাদের হুমকি দিয়েছে। বলবো আমরা বললি তো ওদের লোকজন এসে মেরে থেতড়ে দেবে। আমরা বেশি কিছু বলতে গেলে আমাদের বলবে যাও তোমরা ঘর এখান দিয়ে খালি করো। দেশের মধ্যে অন্যতম ভূমিকম্প প্রবণ স্থান হলো কলকাতা, আর এখানেই শহরকে বাঁচানোর পরিবর্তে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে বাংলার শাসক দল। নির্বিচারে জলাভূমি বুঝিয়ে ফেললে একটি মাঝারি মানের কম্পনেই মাটিতে মিশে যেতে পারে শহরের অনেক বহুতল। গার্ডেন রিচের আশ্চর্য বাড়ি শহরের আর কোথাও আছে কিনা সেটা একমাত্র স্থানীয় বাসিন্দারাই বলতে পারেন। পুরমন্ত্রী অবশ্য কিছুই জানেন না। এটা আমি কি করে জানবো কিভাবে হলো? কোন রেস্কিউ অপারেশন আছে, রেস্কিউ অপারেশন করবো। আমি আইনের হাতে নিয়ে বসে নেই যে সব আমার কাছে আছে।
ঠান্ডা মাথায় তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে শহর কলকাতাকে। জলাভূমি বুঝিয়ে ফেলার ফল যে কতটা মারাত্মক হতে পারে সেটা কিছুদিন আগেই তুরস্কে দেখা গিয়েছে। তিলোত্তমা কলকাতার যাতে সেই পরিণতি না হয় তার জন্য এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেই। সব রক্তচক্ষু হুমকি উপেক্ষা করে রুখতে হবে অসাধু প্রমোটার ও তাদের পৃষ্ঠপোষক তৃণমূল কংগ্রেস নেতাদের। ভালোবাসার শহরকে যারা শেষ করে দিতে চাইছে তাদের কেন কঠোরতম সাজা হবে না, আজ তার জবাব চায় বাংলা। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদের সাথে আলাপ করব। রয়েছেন ডক্টর নারায়ণ চক্রবর্তী, বিজ্ঞানী, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী, সোমেন্দ্র মোহন ঘোষ, পরিবেশবিদ, রয়েছেন দীর্ঘদিন ধরে পুকুর ভরাট করে যেভাবে আমাদের শহরটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে তার জন্য লড়াই করে যাচ্ছেন। রয়েছেন কৌশিক অধিকারী, নাট্যকর্মী, রয়েছেন শম্ভুনাথ দে, প্রতিবাদী, রাজারহাটের প্রতিবাদী। এবং আমি এই জবাব চায় বাংলার মঞ্চ থেকেই বলছি যে এই প্রতিবাদী মানুষগুলোকে যাতে কোনোভাবেই ভয়ে আর না দেখানো যায়, অবিলম্বে পুলিশ মন্ত্রী তার ব্যবস্থা করুক, তার দায়িত্ব নিক। কারণ আমরা দেখেছি, রিপাবলিক বাংলা বারবার দেখেছে সন্দেশখালিতে প্রতিবাদীদেরকে কিভাবে ভয় দেখানো হয়েছে, মিথ্যে মামলা দিয়েছে। এমনকি রিপাবলিক বাংলার প্রতিনিধি যখন ওখানে রিপোর্টিং করতে গেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যে মামলায়। তারপরে অবশ্য রাজীব কুমারের পুলিশ হাইকোর্টে থাপ্পড় খেয়ে অবিলম্বে রিপাবলিক বাংলার প্রতিনিধিকে ছাড়তে বাধ্য হয়েছে। ডলি দাসদের মতন, রাজারহাটের প্রতিবাদী মহিলাদের মতন আরও প্রতিবাদী মহিলা যাতে গোটা কলকাতা শহরে মুখ খোলে তার জন্য আমি আবারও বলছি, টেলিফোন লাইন ওপেন করে দিচ্ছি। আপনারা ভিডিও পাঠান, আপনাদের ওয়ার্ডের ছবি পাঠান, আমি বারবার দেখাবো। এবং তার পাশাপাশি প্রভাস কুমার মুখোপাধ্যায় রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার, দীর্ঘদিন ধরে কলকাতা কর্পোরেশনকে খুব কাছ থেকে দেখছেন। আমি আবারও বলছি, আজ আমি কোনো তর্কাতর্কি, কোনো বিতর্ক, এই সমস্ত কিছুর মধ্যে যাচ্ছে না, কারণ এটা বিতর্কের জায়গা নয়, এটা ভয় পাওয়ার জায়গা, এটা বোঝার জায়গা। এবং ফুল স্টপ দিচ্ছে এই জায়গাতে যেখানে বিতর্কটা শেষ হয় এবং আতঙ্কটা শুরু হয়। আমি আতঙ্ক ছড়াতে চাই না, কিন্তু আমরা আসলে বোধহয় টাইম বোমের ওপরে বসে আছি। কলকাতা শহরটা নষ্ট হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। ইটস আ প্ল্যান্ড মার্ডার, কোল্ড ব্লাডেড মার্ডার করার প্ল্যান নিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন বলছি? বিভিন্ন স্থাপত্যবিদ, ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞরা বলছেন যে কলকাতা শহরকে 2011 সালের পর থেকে যেভাবে নষ্ট করা হচ্ছে, 1 পুকুর বুঝিয়ে, 2 বিভিন্ন জায়গাতে সেই পুকুর যেন মাটির উপরে এক একটা করে ফ্ল্যাট তৈরি করে, 3 জলা জমি, সেই সমস্ত জলা জমিকে ভরাট করে। কোনোদিন যদি একটা সামান্য ভূমিকম্প হয় বা মুম্বাই মতন বন্যা পরিস্থিতি হয় বা সুন্দরবনের মতন আয়লা আমফান যদি কলকাতা শহরে একেবারে ভরকেন্দ্র হয়, আমাদের শহর কলকাতা আর বোধহয় আমরা পাবো না। পার্থপ্রতিম বিশ্বাস খুব সহজভাবে বুঝিয়েছেন। আমি প্রথমে পার্থপ্রতিম বিশ্বাসকে একবার শুনে নিতে চাই, আপনাদেরও শোনাতে চাই যে কেন আজকের এই ভয় পাওয়াটা জরুরি। একবার শুনবো। আমাদের কলকাতা শহর দাঁড়িয়ে আছে আসলে পলিবাহিত মাটির উপর, অ্যালুভিয়াল সয়েল বলতে যা বোঝায়, যে মাটির ধারণ ক্ষমতা অত্যন্ত কম, সেই মাটিতে যদি আমরা প্রয়োজনের চেয়ে বেশি ভার, প্রয়োজনের চেয়ে বেশি স্ট্রাকচার, প্রয়োজনের চেয়ে বেশি নির্মাণ যদি আমরা পরপর ইম্পোজ করতে থাকি, তাহলে আসলে আরবানাইজেশনের কোনো একটা জায়গায় আমি বলবো যে সেটা আমাদের একটা বিপর্যয় ডেকে আনে। এবং এরকম বিপর্যয় উত্তরোত্তর কলকাতা শহরে তো বাড়ছে। দেখুন, পুকুর বুঝিয়ে বাড়ি বা জলা বুঝিয়ে বাড়ি, সেটা পরিবেশের পক্ষে ক্ষতিকর। এবং একই সাথে যদি বলা যায় যে আপনি যদি স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, সেটা আর একটা বিপর্যয়ের ইঙ্গিতবাহী। এই কারণের জন্যেই যে আসলে ধারণ ক্ষমতা খুব কম হচ্ছে যে নরম মাটি, এবং পুকুর বুঝিয়ে যখন ফিল্ড আপ সয়েল আপনি করছেন, আপনাকে বুঝতে হবে যে সেই মাটিগুলো জমাট বাঁধে কিন্তু 1 বছর 2 বছর 5 বছরে নয়। কলকাতা শহরের মাটি তৈরি হয়েছে যেটা জমাট বেঁধেছে কয়েকশো বছর ধরে, তারপরে আসলে এই জায়গায় একটা মাটির ফর্মে আমরা দেখতে পাচ্ছি। ফলে আজকে জলাভূমিগুলো যখন বুঝে যাচ্ছে, আমি বললাম এই নির্মাণের লোভে, ফলে সেখানে দাঁড়িয়ে আমাদের শহরের অস্তিত্ব কোথাও বিপন্ন হচ্ছে। আমি কৌশিক অধিকারী আপনার কাছে একেবারে শুরুতে যাব। এই কাউন্সিলররা কিচ্ছু জানে না, আবারও বলছি, তাদের হয়তো খুব খারাপ লাগবে, তারা হয়তো আমার এগেনস্টে 5টা মামলা করবে, 10টা ভয় দেখাবে, 20 বার হয়তো তার সাঙ্গপাঙ্গদেরকে বাইক বাহিনী আমার বাড়ির সামনে দিয়ে বা অফিসের সামনে দিয়ে ঘুরবে, কিন্তু কিচ্ছু এসে যায় না। আমি বলছি কাউন্সিলর এবং মেয়র ন্যাকামো করছে, তারা সব জানে। এই যে বাড়ি, এই বাড়িগুলো, যে বাড়িটা নিয়ে গোটা কলকাতা শহর না গোটা দেশ বিদেশে হাসির পাত্র হয়ে গেছে কলকাতা শহর, যে এরকম একটা বাড়ি হয় কি করে। বুর্জ খলিফা না, এটা ফিরহাদ হাকিমের খলিফা,
এই খালিফাগুলো তৈরি হচ্ছে কি করে? কৌশিক অধিকারী, কিভাবে স্যাংশন হচ্ছে, অ্যাপ্রুভাল হচ্ছে কলকাতা শহরে বাড়িগুলো? ময়ূক, আজকে মাননীয় বিরোধী দলনেতা এটি পোস্ট করেছেন এক্স স্যান্ডেলে, আমি সেটা পড়ছিলাম আর কি। মানে যে সিস্টেমটা দেখলাম আর কি, মানে যেটা মাননীয় বিরোধী দলনেতা দিয়েছেন, আমি সেটা একটুখানি বলছি। এই পুরো যে নেক্সাসটা কেএমসি, যে কিভাবে স্যাংশন হয়, কিভাবে টাকাটা আসে, টাকা কাটমানি কিভাবে আসে, তার যে পুরো চেন সিস্টেমটা বিরোধী দলনেতা আজকে পোস্ট করেছেন আর কি। তো তার জন্য 3 জন প্লেয়ার আছে, বিরোধী দলনেতা বলছেন 3 জন খেলোয়াড় আছে। একজন হচ্ছে কালীকে, তিনি হচ্ছেন মাননীয় মেয়রের পিএ। সৌভিককে, তিনি হচ্ছেন কেএমসির এমপ্লয়ি এবং নর্থ কলকাতার একজন মহিলা কাউন্সিলরের ছেলে। আর একজন আছে কল্যাণ ব্যানার্জি, যিনি কন্ট্রাক্টর। এইবার এমবিসিতে মানে মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে সিদ্ধান্ত হয়, আলোচনা হয় যে এটার অ্যাপ্রুভাল আমরা দেব। সেই রিপোর্টটা কালীর কাছে আসে। কালী এবার ওই কাগজপত্র ঘেটে টেটে দেখে যে এখান থেকে কত নেওয়া যাবে, 10 টাকা না 20 টাকা, এইরকম করে কালী একটা রেট ঠিক করে। এই রেটটা ঠিক করার পর সেইটা সৌভিককে জানানো হয়। এবার আবার আলাদা আলাদা রেট, মানে বড় উঁচু বিল্ডিং করবে, কমপ্লেক্স করবে, তার আলাদা রেট, বিভিন্ন রকম করে কালী এটা ঠিক করে যে কত টাকা আমরা নেব। এবার সেইটা সৌভিকের কাছে যায়। সৌভিক, যে কিনা উত্তর কলকাতার একজন মহিলা কাউন্সিলরের ছেলে এবং কেএমসির এমপ্লয়ি, সৌভিক আর্কিটেক্টরের সঙ্গে যোগাযোগ করে যে আপনার এটা হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু এত টাকা লাগবে। তখন আর্কিটেক্টর এবার এইটা প্রমোটারকে জানায়। তারপরে একজন দেবদূত আসে, তাকে কেউ চেনে না, কেউ জানেও না, তাকে খুঁজেও পাওয়া যায় না। সে ওই কেএমসি প্রেমিসেসের মধ্যে থাকে, তার হাতে প্রমোটারের লোক ওই টাকাটা দিয়ে যায়। এই পুরো ঘটনাটা ঘটার 15 মিনিটের মধ্যে আর্কিটেক্টরের কাছে একটা ফোন আসে যে আপনার সব কাজ হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে আপনার ফাইল বড়োতে পৌঁছে গেছে। এটা কি আপনার বাড়ি বানালেও এত সহজে হয়ে যায়? মানে আমি বলছি আমার বাড়ি বানালেও কি এত সহজে? মাননীয় বিরোধী দলনেতা পোস্ট করেছেন, মানে এইটা হচ্ছে কেএমসির সিস্টেম আর কি, যে কিভাবে আমরা একটা বাড়ি করলে, কর্পোরেট সিস্টেম, কিভাবে আমরা টাকা কামাবো, কিভাবে কাটমানি কামাবো। তো যাদের উদ্দেশ্যটাই হচ্ছে যেন তেন প্রকারের টাকা কামানো, তারা ভাববে ময়ূক যে ভূমিকম্প হলে তোমার ছেলে বাঁচবে না, তোমার শিশু বাঁচবে না, সন্তান বাঁচবে, এগুলো তারা ভাববে। তারা নিজের ছেলের কথাটাও ভাবছে না, তারা নিজের সন্তানও কালকে যদি একটা বাড়িতে থাকে ভূমিকম্প হলে পড়ে মরে যাবে কি না, সেটাও তারা ভাবছে না। এই রকম অমানসিক জায়গায় তারা পৌঁছে গেছে। আমি আরেকটা অন্য পয়েন্টে কথা বলবো, এটা তো আমরা জানলাম। আমি বলছি শুধু গার্ডেন রিচ না, শুধু মেটিয়া বুরুজ না, শুধু খিদিরপুর না, তুমি যে কোনো জায়গায় যাবে, ধরো 1 বিঘে জমির মধ্যে 15 জন থাকলে ভাগে কত করে জমি পড়ে, কিন্তু 1 বিঘে জমির মধ্যে 100 জন থাকলে ভাগে কতটা করে জায়গা পড়ে। তো আমার যদি 13-14টা বাচ্চা, এবং মুরগি পোলট্রির মতো আবার একজন বউয়ের 13-14টা বাচ্চা নয়, অনেকগুলো বউয়ের 13টা-14টা করে করে বাচ্চা, আমি থাকবো কোথায়? তাই যেখানেই ফাঁকা পাচ্ছি সেখানেই বাড়ি উঠে যাচ্ছে। আমি বলছি গোড়ায় গলদ। তাই জনসংখ্যা না নিয়ন্ত্রণ করলে তুমি স্পেস ভাগ করবে কি করে? এটা হচ্ছে গোড়ায় গলদ। বেশ, আমি সন্দেশখালি দেখেছি, আমি সন্দেশখালির মায়েদের দেখেছি, আমি রাজারহাটের মায়েদের বোনেদেরও দেখছি। রাজারহাট, একটা সময় রাজারহাট নিউ টাউনকে স্বপ্ন শহর হিসেবে আমরা ভেবেছিলাম রাজারহাট নিউ টাউন যে কোনো দিন পুনে, ব্যাঙ্গালোর, সমস্ত শহরকে, এমনকি দুবাই, লন্ডনের মতন শহরকেও টেক্কা দেবে, দিচ্ছেও হয়তো। রাজারহাটের একটা অন্ধকার দিকও রয়েছে, এবং আজ সকালবেলা যখন রিপাবলিক বাংলা সর্বপ্রথম ছবিগুলো দেখালো এবং সেখানকার মানুষদের, প্রতিবাদী মানুষদের কথাগুলো তুলে ধরলো, আপনারাও চমকে গেছিলেন। শুধুমাত্র গার্ডেন রিচ নয়, রাজারহাট নয়, গোটা কলকাতা এবং বাংলাতেই বোধহয় এভাবে পুকুর বুঝিয়ে, মানে একেবারে লজ্জা শরম সব ছেড়ে দিয়ে এখন তৃণমূল কংগ্রেস সকালবেলা জেসিবি দিয়ে আর্ট মুভার ব্যবহার করে পুকুর ভরাট করছে। সেই অভিযোগ আসছে। ডলি দাস এই মুহূর্তে একজন প্রতিবাদী মহিলা রয়েছেন রাজারহাট থেকে। ডলি দিয়ে আপনারা লাগাতার বলে গেছিলেন যে পুকুর ভরাট করছে, আপনাদের চোখের সামনে পুকুর ভরাট করছে, এবং শুধুমাত্র অবৈধ নির্মাণের জন্য আপনারা ভয় পাননি।
আপনারা ভয় পেয়েছেন, তার কারণ রাজারহাটে গরমকালেও যদি এই আজকের মতন যদি একটু বৃষ্টি হয়, কিছুদিন পরে হয়তো তখনও 1 হাঁটু জল হবে। আপনাদের নিজের বাঁচার জন্য আপনারা ট্যাক্স পেয়াররা যা যা করেছেন একবার যদি বাংলার মানুষকে বলেন, এবং তার পাল্টা যে হুমকিগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, আজকে যদি গোটা বাংলার মানুষকে আজ শোনান, এই জবাব চায় বাংলার মঞ্চ থেকে। ডলিদি, ডলিদি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, কথাটা হচ্ছে যে আমার এখানে যখন, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলছি আমার এখানে পুকুর ভরাট যখন শুরু হয় তখন সেটা রাত্রে করা হচ্ছিল। হ্যাঁ, এবার রাত্রে করা দরুন আমাদের এখানে তো সবার বাড়িতে লাইট তখন বন্ধ হয়ে যায়। এবার বন্ধ হয়ে যাওয়ার পরে তো পুরো রাস্তাঘাট অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে দিয়ে ডাম্পার ঢুকছে, জেসিপি কাজ করছে, আমার পাঁচিল ভেঙে তছনছ করে দিয়েছিল। ঠিক আছে, আমার যে বাউন্ডারি দেওয়াল করা ছিল, যেহেতু পুকুরের পাড়ে আমার পুরো বাউন্ডারি করা ছিল পুকুরের গা দিয়ে, এইবার সেই পাঁচিল ভেঙে দিয়েছিল। এবার সেইটাতে আমি প্রতিবাদ জানাই। এবার প্রতিবাদ জানানোর পরে আমি পরিষ্কার বলি যে এইখানে আমি এখন কাজ করতে দেব না যতক্ষণ না আমার পাঁচিল ঠিক করে দেওয়া হবে। এইবার কাউন্সিলরকেও আমি, এখানকার যে কাউন্সিলর আছে আমি ওনাকে জানাই পুরো ঘটনাটা। এবার উনি নিজেও আমার বাড়িতে এসেছেন, বাড়িতে এসে উনি ওদেরকে বলেন যে আগে ওনার পাঁচিলটা করে দেওয়া হোক, এরকম ক্ষতি করাটা ঠিক হচ্ছে না। এইবার তারপরে আমার পাঁচিলটা ঠিক করে দেওয়া হয়, কিন্তু তারপরে ওদেরকে বলা হয় দিনের বেলা কাজ করতে বলার জন্য। এবার দিনের বেলা কাজ করতে করতে মানে এমন আমার দিনের বেলা কি পুকুর ভরাট করেছে? হ্যাঁ, দিনের বেলা করছে। হ্যাঁ করছে, দিনের বেলায় তো করছে। প্রায় কতদিন ধরে চলেছে? ডাম্পার আসছে, সারা দিন জেসিপি চলছে, একেবারেই বেআইনি। কতদিন ধরে চলছে এটা? মানে আমি এই কারণে জিজ্ঞেস করছি, আপনারা ভাঙড়ের দিকেও থাকেন না, আপনারা ভাঙড় বা একেবারে পোলের হাটের দিকেও নয়, আপনারা প্রপার রাজারহাটে কলকাতা শহরে। ভাবুন, গোটা বাংলার মানুষকে এই মুহূর্তে বলছি, যারা আপনারা নিশ্চিন্তে ড্রয়িং রুমে বসে রয়েছেন, কলকাতা শহরের একদিকে গার্ডেন রিচ, একদিকে রাজারহাট, এই ঘটনা ঘটছে। প্রতিবাদী মহিলারা বলছেন আজ আপনাদের এলাকাতে কি হচ্ছে ভাবুন। বলুন দিদি। হ্যাঁ, এটা মোটামুটি আপনি ধরুন ওই ফেব্রুয়ারি মাসের 20 কি 22-20 এরকম সময় থেকে শুরু হয়েছে। ভয়ঙ্কর। এবং আপনারা যখন প্রতিবাদ করেছিলেন, আমরা শুনি যে আপনাদেরকে নাকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বা মহিলা পুলিশ দিয়ে মারার কথাও বলা হয়েছিল। এবং আমাকে আমার বাড়ির সামনে এসে দুটি ছেলে, ঠিক আছে, দুটি ছেলেকে আমি প্রায় সময় দেখেছি, যখন এখানে কাজ করা হতো সব সময় ওরা থাকতো। ঠিক আছে, এবার দেখুন, আমি যদি ক্ষতিগ্রস্ত হই, আমি এত দিনের বাসিন্দা, আমি 91 থেকে এখানে আছি, 1991 সাল থেকে। এবার সেই সাল থেকে আমার নিজের জমি, নিজের বাড়ি, কেউ আমার এখানে তো বলার কিছু নেই। এবার সেখানে এতদিন ধরে দেখে যাচ্ছি এটা পুকুর। এবার পুকুরে আমার দাদু দিদা তখন ছিলেন বেঁচে, দাদু এখানে ছিপ ফেলে মাছ ধরেছেন এবং কচ্ছপ তুলেছেন পর্যন্ত, এবং একটা ছোট কচ্ছপের বাচ্চা উঠেছিল, উনি আবার তার মুখ থেকে ওটা ছাড়িয়ে জলে ছেড়ে দিয়েছিলেন। এত সুন্দর দেখতে কচ্ছপের বাচ্চাটাকে, মানে আমি খুব পরিবেশ প্রেমী, আমার ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিস। তারপরে বিভিন্ন পাখি আছে, বিভিন্ন পশু আছে। এবার এদের এইগুলো দেখি। আবার প্রচণ্ড বর্ষায় যখন জল উপরে উঠে আসে, আমাদের রাস্তার উপরে জল আসে, তার মধ্যে মাছ পুরো কিলবিল করে, কই, মাগুর, শিঙি। আমাদের পাশের পাড়ার সব ছোট ছোট বাচ্চারা এসে সেই সারা রাত ধরে, আমরা কত বলি এই বৃষ্টির মধ্যে কেন এসেছিস, যা বাবা বাড়ি যা, সেই টর্চ জেলে মাছ ধরে। এত সুন্দর পরিবেশটা ছিল, পুরো পরিবেশটা মানে একদম নষ্ট করে দিয়ে। এই নষ্ট করার দায়টাকে তৃণমূল কংগ্রেসকেই নিতে হবে। ডলিদি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনারই মতন বহু মানুষ এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন, জবাব চায় বাংলাতে কথা বলতে চাইছেন।
আমি প্রথমেই একবার চলে যেতে চাই, একজন দর্শক রয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্রীকলোনি কলকাতা থেকে বলছেন, দক্ষিণ কলকাতা শ্রীকলোনি থেকে বলছেন। নমস্কার, আমি ময়ূক বলছি, বলুন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন। সম্প্রতি গার্ডেন রিচে যে বহুতল বাড়িটি ভেঙে পড়েছে, কলকাতার মহানাগরিক হিসাবে তিনি তার দায়িত্ব এড়িয়ে গিয়ে বিল্ডিং ডিপার্টমেন্ট এবং সহবাস্তুকার, নির্বাহী বাস্তুকার এবং কার্যকারী বাস্তুকার উপর দায় ঠেলে দিলেন। এটা কি তার, এটা মানে কি বলবো, অ্যাজ এ মেয়র হিসাবে তার গণতন্ত্রের কি এটা পরিপন্থী? ঠিক ঠিক। আমি আরেকজন দর্শক এই মুহূর্তে রয়েছেন, স্বপন পাল রয়েছেন মুর্শিদাবাদ থেকে। স্বপন বাবু, যদি আপনি আমাকে শুনতে পান, বলুন আপনার মতামত, বলুন কি অবস্থা স্বপন বাবু। হ্যাঁ, আমার মতামত হচ্ছে যে মুখ্যমন্ত্রী শপথ নিয়ে তো কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন। হ্যাঁ, লন্ডন হয়নি। হ্যাঁ, কলকাতাকে তো লন্ডন বানাতে চেয়েছিলেন। তা এখন কলকাতার এরকম অবস্থা কেন? মুখ্যমন্ত্রী তো শপথ নিয়ে কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন। ঠিক, তাহলে এখন এই অবস্থা কেন? ঠিক। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনারা দেখতে থাকুন। আমি একবার আমি নারায়ণবাবু এবং তার পাশাপাশি প্রভাসবাবু দুজনের কাছে যেতে চাই। নারায়ণবাবু একজন বিজ্ঞানী। নারায়ণবাবু, তৃণমূল কংগ্রেসকে এই ধরনের কথাগুলো বললে তৃণমূল কংগ্রেস বলবে, দেখো কলকাতা শহরকে কত সুন্দর বানিয়ে দিয়েছি, দেখো কলকাতা শহরের আবর্জনা সব পরিষ্কার করে দিয়েছি, এত বিউটিফিকেশন হয়েছে, এত কিছু হয়েছে, তারপরেও কেন ক্রিটিসাইজ করা হচ্ছে নারায়ণবাবু? তার কারণ 2011 সাল থেকে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে বলে অভিযোগ। সেটা হচ্ছে স্কোয়ার ফুটে টাকা নেওয়া। প্রতি স্কোয়ার ফুটে 700 থেকে 1000 টাকা করে পর্যন্ত নেওয়া হয়েছে বলে বহু ফ্ল্যাট মালিক বলছেন। এটা ঠিক না ভুল, ফ্ল্যাট মালিকরা আপনারা লিখুন। কলকাতা শহরে যদি স্কোয়ার ফুটে তোলাবাজি করা হয়, এটা তো বিপজ্জনক। নারায়ণবাবু প্রথমে বলি। আচ্ছা, বলুন। প্রভাসবাবু বলুন। আমার কাকে বলবো? বলুন নারায়ণবাবু বলুন। প্রথমে বলি যে যেগুলো হয়েছে সেগুলো তো সত্যি, এবং আরও কিছু ঘটনা আমিও জানি, বলছি। কিন্তু এখানকার মেয়র যে দোষ সমস্ত তার অফিসারদের ঘাড়ে দিতে চাইছেন কাউন্সিলরকে এবং নিজেকে বাঁচাতে, সেটা যে উনি পারেন না, সেটা অসত্য। তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট 1984, যেটা 1993-তে অ্যামেন্ডেড হয়েছে, সেটা ফিলিং অফ এনি ওয়াটার বডি যেটা 5 কাঠা বা তার বেশি এবং যেখানে 6 মাস অন্তত জল আছে, সেই ওয়াটার বডি ভরাট করা যায় না। এবং ওনার হাতে যে অস্ত্র আছে সেটা হচ্ছে সেকশন 24 অফ ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974 এবং 4D অফ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1956, যেটা অ্যাপ্লাই করা যায়। এবং সেটা কিন্তু ওকে পুরো মন্ত্রী এবং মেয়র হিসেবে এটা ওর দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং উনি যেটা বলছেন যে উনি এগুলো পারেন না বা এগুলো করা যায় না, এগুলো হচ্ছে, মানে উনি মিথ্যে কথা বলছেন পরিষ্কার। এছাড়া আমি বলি যে কিভাবে এদের ইনভলভমেন্ট, যেগুলো বলা হলো, দেখুন আমি একটা এক্সাম্পল বলেছি, দরকার হলে আমার কাছে ছবিও আছে, আমি দেখাতে পারি, যে 3 ফুট ফ্রন্টেজের রাস্তা, তার উপরে 27 নম্বর, এই সল্টলেকের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনু মণ্ডল তার 4 তলা বাড়ি হাঁকাচ্ছেন। এবং এই বিনু মণ্ডল হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ দুজন এমএলএ, একজন হচ্ছে ওই তাপস চ্যাটার্জি, আরেকজন হচ্ছেন ওই ভদ্রমহিলা ঠাকুর, অদিতি ঠাকুরের হাজব্যান্ড, অদিতি মুন্সির হাজব্যান্ডের সঙ্গে, হ্যাঁ, দেবরাজ। এছাড়া আমি আরেকটা জিনিস তুলছি, সেটা হচ্ছে আজকে ওয়েস্ট বেঙ্গলের যে নয়াঞ্জুলিগুলো, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন কিভাবে নয়াঞ্জুলিগুলো ভরাট হচ্ছে। এবং আমরা সকলেই দেখেছি যে উল্টোডাঙ্গা থেকে টানা যে সেই দমদম পার্ক অবধি যে নয়াঞ্জুলিটা ছিল, সেটা জায়গায় জায়গায় ভর্তি হচ্ছে বলে দৈপায়ন সেন গুপ্ত একটা মামলা করেন এবং কেউ দেখতে পাইনি। এই যে নয়াঞ্জলি ভরাট হচ্ছে প্রতিদিন, তো নিশ্চয়ই ওখানে ট্রাফিক পুলিশ আছে, এমনি পুলিশ আছে। আরে ওখানে নিজে মন্ত্রী, একজন যিনি মন্ত্রী, দমকল মন্ত্রী, তিনি ইনভলভ, এবং সেখানে আপনারা গেলেও দেখতে পাবেন। আপনি নারায়ণবাবু, আপনি দমকল মন্ত্রীর কথা বলছেন, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। দমকল মন্ত্রী একদিকে, অন্যদিকে সব্যসাচী দত্ত, দমকল মন্ত্রীরই সতীর্থ, সব্যসাচী দত্ত ঠিক কি বলছেন একবার শুনে নেব। তিনি আবার আরো ভয়ঙ্কর কথা বলছেন।
একবার শুনে নি। বিল্ডিং রিলেটেড ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে আমার কাছে যে যে আবেদন এসছে আমি সেইগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিধাননগরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যান, কমিশনার বিধাননগর কর্পোরেশন এবং মাননীয় মেয়রকে তাদের কমপ্লেনের কপি অ্যাটাচ করে পাঠিয়ে দিয়েছি। দুর্ভাগ্যক্রমে হোক বা যে কোনো কারণেই হোক, সময়ের অভাবে হোক, এখন অবধি আমার কাছে এই তিনজনের তরফ থেকে কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট আসেনি। যেটা বাস্তব সেটা বাস্তব, সেটা উনি হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে সেই জন্য এটা হয়তো গুরুত্ব দিয়ে উঠতে পারছেন না। কি অবস্থা ভাবুন। এখানে আমি একটা জিনিস কন্টিনিউ করতে চাইছি যে গ্রিন বেঞ্চ কিন্তু অলরেডি রায় দিয়েছেন যে 30শে মে 2022-এর মধ্যে একে অরিজিনাল জায়গায় ফিরিয়ে দিতে হবে। তাহলে এই এবং আইনগুলো তারপরেও রয়েছে। ভরাট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আইন জানেন না? রাজ্যে কোনো আইন মন্ত্রী নেই, রাজ্যে কোনো পরিবেশ মন্ত্রী নেই। আমি জানি না যে সবাই সবকিছু আইন মারফত করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল করবে না, এটা তো চলতে পারে না। এই মুহূর্তে অরুণাচল প্রদেশ থেকে একজন দর্শক আমার সঙ্গে রয়েছেন, ডক্টর পল্লব বসু। অরুণাচল প্রদেশ থেকে ডক্টর পল্লব বসু। ডক্টর বসু বলুন, আপনি অরুণাচল প্রদেশে কলকাতার বাসিন্দা, অরুণাচল প্রদেশে কাজ করেন না অরুণাচল প্রদেশেরই মানুষ? হ্যাঁ, আমি কলকাতার বাসিন্দা, অরুণাচল প্রদেশে চাকরি করি। আচ্ছা, বলুন। ডক্টর পল্লব বসু। আমার কথা হচ্ছে, এত আলোচনা করার কি আছে এখানে? আজকে একটা জায়গায় বাড়ি ভেঙে পড়েছে, সেখানে মেয়রের দায়িত্ব আছে এবং ওখানকার কাউন্সিলরের দায়িত্ব আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মেয়র ওখান থেকে পয়সা নিয়েছে, কাউন্সিলর পয়সা নিয়েছে, হ্যাঁ, করে ওই বাড়িগুলো হয়েছিল এবং 10টা মানুষের প্রাণ গেছে। আজকে ওদের ওই ববি হাকিম আর ওদের আজকে অ্যারেস্ট করা উচিত এবং পানিশমেন্ট দেওয়া উচিত। এর বাইরে কোনো কথা হবে না। হ্যাঁ, আজ মমতা ব্যানার্জি ওই মুখে মাথায় 4টে সেলাই দিয়ে এগিয়ে হসপিটালে গিয়ে যে সেন্টিমেন্টের সুশ্রুতি তুলছে না, ওগুলো হচ্ছে ভোটের রাজনীতি। হ্যাঁ, আপনি অনেক করেছেন মমতা ব্যানার্জি, এবারে আপনি যান, আপনার বিসর্জনের বার্তা বেজে গেছে। বেশ অনেক ধন্যবাদ। একজন দর্শকের কল আমি নিলাম। আমি প্রভাস বাবু আপনার কাছে খুব স্পেসিফিক জানতে চাই, আপনি কলকাতা কর্পোরেশনের সাথে দীর্ঘদিন যুক্ত, দর্শকেরা পর্যন্ত বলছে যে খালি ইঞ্জিনিয়ার বা বিভিন্ন যারা অধস্তন কর্মচারীরা রয়েছেন কলকাতা কর্পোরেশন, তাদের ওপর দায় চাপানোটা ঠিক নয়। তার কারণ কর্তা যদি চুরিটা না জানে, কর্মচারী চুরি জানতে পারে না। আই ফুললি এগ্রি উইথ দিস ভিউ। একদম ঠিক কথা। করছে কেন? এই যে আবারও বলছি, ক্ষমা করবেন আপনার আমাকে স্যার, কিন্তু এই ন্যাকামোটা হচ্ছে কেন? অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে, কাউন্সিলর ছাড়া কোনো কাজ হয় না। প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলরের কাছে আগে খবর যায়। ইভেন আপনি যদি একটা কাজ করতে যান, তার যে মেটেরিয়ালটা আপনার লাগবে, মেটেরিয়ালটা ইউ হ্যাভ টু প্রকিউর ফ্রম দেয়ার পিপল। এবং এই তোলাবাজির তো অভিযোগ ওঠে। প্রত্যেক এলাকায় একটা থানা আছে, এই এলাকায় এই কন্ট্রোল করবে। প্রত্যেক এলাকায় একটা করে সাপ্লায়ার আছে, ওকে ছাড়া আপনি মাল নিতেই পারবেন না। এবং আপনি যদি অন্য কাছ থেকে মাল নিয়ে আসেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার বাড়ি ঘেরা হয়ে গেছে। আপনি লরি করে মনে করুন কোর্ট থেকে মাল এনেছেন, সিমেন্ট আনুন, বালি আনুন, পাথর আনুন, আপনার ফেলতেই দেবেন ওখানে। এটা ঠিক না ভুল আমি দর্শকদেরকেও বলবো, আপনারা যারা এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুকে দেখছেন তারা আমাকে ট্যাগ করে লিখুন, ময়ূক এটা ঠিক উনি বলছেন বা এটা ভুল। আপনারাও সঙ্গে সঙ্গে লিখে বলুন যে উনি যে বলছেন মানে ঘেরাও করে দিতে পারে। এবং এই যে মেটেরিয়ালটা আপনি আজকে বলছে যে আমি মেটেরিয়াল টেস্ট করতে যাব, কি টেস্ট করবেন? ইট ইজ নট উইদিন ইউর কন্ট্রোল। আপনি টেস্ট করতেই পারবেন না, ওরা যা দেবে আপনি নিতে বাধ্য। আপনি যদি বাড়ি করতে চান, কোন কনস্ট্রাকশন করতে চান, ওরা যেটা দেবে সেটাই আপনি নেবেন। কারণ বালিটা হচ্ছে পাতলা বালি দেয়, যেটা আমাদের কোর্স মেটেরিয়াল দরকার, পাবো না আমরা। কাজে সেখানে টেস্ট করে আপনি কী পাবেন? যা পাবেন সেটাই পাবেন। আর যেসব এলাকায় সব বাড়ি হচ্ছে, আপনি ঢুকতে পারবেন না। আপনি ইঞ্জিনিয়ারকে দোষ দিচ্ছেন, লাইফ রিস্ক। আপনার মনে নেই এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার পারমিশনটা কে দিয়েছে? যে বাড়িটা আপনি যখন পারমিশন দেয়নি, ওরা করে নেয়। না, তাহলে কি মঙ্গল গ্রহ থেকে এই বাড়িটা হয়ে গেল? এই তো সেখানে এই বাড়ি আমি বানাতে পারবো, আপনি বানাতে পারবেন? তারাই করছে এগুলো, এবং এখানে কোনো পারমিশনের দরকার হয় না। কাউন্সিলর যেটা বলবে সেটাই হবে।
তা এটা তো একটা ভয়ঙ্কর law দিক নেই, এই যে আমাদের রুল জন্য, সাধারণ মানুষের জন্য, যারা ট্যাক্সের টাকা দিচ্ছি, যারা প্রতি সময় ট্রাফিক পুলিশ যখনই দাঁড় করায় তখন দাঁড়াচ্ছি, আমাদের সমস্ত ডকুমেন্ট দেখাচ্ছি, মিউনিসিপ্যাল কর্পোরেশন যখন আসছে আমরা কোঅপারেট করছি, আমরা যখনই যা পারমিশনের দরকার লাইন দিয়ে আমরা বিল পে করছি, পারমিশনের জন্য কর্পোরেশন অফিসে যাচ্ছি, আমাদের জন্য এই সমস্ত আইন। ফিরহাদ হাকিমের জন্য কোনো আইন নেই, কোনো আইন নেই। আপনি না এটাও হতে পারে না, এটা তো হাইকোর্টে যেতে হবে। আপনি যেটা দেখালেন আমাকে এখন, এই যে মাঝখানে একটা বিল্ডিং তুলেছে, হ্যাঁ, এইটা যদি হয় প্রেশার বাল্বটা এফেক্ট করছে। আপনার যদি ডিফারেন্সিয়াল সেটেলমেন্টটা হচ্ছে, যেটা আপনার বড় বাড়ি যার ওয়েট বেশি, সে মাটিটাকে টেনে ঢুকিয়ে দিচ্ছে, পাশের বাড়িটার ফাউন্ডেশনটাকে এফেক্ট করছে। ঠিক, এইটাই হচ্ছে এই করেছেন। সোমেন্দ্রনাথ ঘোষ এই মুহূর্তে, সোমেন্দ্রমোহন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীর্ঘদিন ধরে আপনি এই লড়াইটা করছেন। পুকুর বুঝিয়ে কলকাতা শহরকে একটু একটু করে মেরে ফেলার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে, এটা কি তৃণমূল কংগ্রেস সাকসেসফুল হয়ে গেছে? মানে গোটা কলকাতা শহরে কি ম্যাক্সিমাম পুকুর বুঝিয়ে ফেলা গেছে? তৃণমূল কংগ্রেস কিন্তু সব থেকে আগে এগিয়ে এসে পুকুর ভরাট করা যাবে না তার জন্য 2012 সালে ওয়াটার বডি কনজারভেশন পলিসি করেছিল। 2012-তে? হ্যাঁ, 4 জন এক্সপার্ট কমিটি মেম্বারকে প্যানেলে নিয়ে। কাকে কাকে? আমার কাছে সেই নামটা নেই, লিস্টগুলো আমরাও বের করব। এবং 2012 সালে করেছিল যেখানে বলা হয়েছিল কোনো ডিগ্রেডেশন হবে না, যে পুকুর আছে কোনো ফিলিং হবে না, কোনো কনভার্সন হবে না, এবং ওটাকে ড্রেনে রূপান্তরিত করা যাবে। তাই 2012 থেকে আজকে 2024 এই জিনিসগুলো কি হয়েছে? না, হয়তো হয়নি। মানে এটা মিথ্যা কথা বলেছিল তৃণমূল কংগ্রেস। মিথ্যা কথা না, একটা ভালো একটা রোজি পিকচার নিয়ে আসা হয়েছিল। এবং 2019-এ মাননীয় মুখ্যমন্ত্রী জল ধরো জল ভরো যখন করলেন, তখন বললেন যে এই সমস্ত ওয়াটার বডিগুলোকে, যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে রেস্টোর করতে হবে, হ্যাঁ, আরও নতুন করে ওয়াটার বডি তৈরি করতে হবে। কিন্তু সেটাও হলো না। তারপরেতে এই যে 1993 সালে একটা ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হলো, সেখানে ছিল যে 5 কাঠা যদি কোনো ওয়াটার বডি থাকে বা তার উপর, সেটাকে ভরাট করা যাবে না। কিন্তু এই রাজারহাটের ব্যাপারটা দেখলাম এটা 5 বিঘের ওপর। তো 5 কাঠা যেখানে ফিশারিজ আছে, আর এই ধরনের পুকুর যদি ভরাট করা হয়, তাহলে আমাদের জীববৈচিত্র্য নষ্ট হবে, ইকোলজিক্যাল ব্যালেন্স। তাহলে আমাদের যে আজকে ময়ূক তুমি একটা কথা বললে না, গার্ডেন রিচে আজকে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেড তো ওই 3 ফুটের রাস্তা দিয়ে যেতেও পারবে না, আর জল পাবে না। একটা এমার্জেন্সির জন্য লোকাল একটা পুকুর থাকা দরকার, যেখান থেকে লোকে জল পাবে। ফায়ার ব্রিগেড আসতে দেরি হলেও অন্তত সেখান থেকে জল নিয়ে লাগাবে, কিন্তু সেটা হচ্ছে না। আর একটা হচ্ছে এই যে আমাদের গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, এইটা অ্যাকচুয়ালি পুকুরগুলোই করে। আর পুকুরগুলো গার্ডেন রিচে তুমি দেখবে পলিউশন অনেক বেশি। কারণ পলিউশন এই কারণেই বেশি, ওটা যে সেটেলমেন্ট হবে, আমরা পুকুরগুলোকে বলি কার্বন সিঙ্ক। এই যে ফ্লো হচ্ছে চারদিক থেকে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ওটা পুকুরে এসে অ্যাবজর্ব হয়, সে পুকুরগুলো ভরাট হয়ে থাকবে। ফিরহাদ হাকিম জানেন না এতগুলো জিনিস আছে একটা পুকুরকে বাঁচাতে। আমার প্রশ্ন হচ্ছে, ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় কি এগুলো জানেন কি জানেন না? এগুলো যদি জানেন তাহলে তারা ইচ্ছাকৃতভাবে কলকাতা শহরকে ধ্বংস করার, মেরে ফেলার চেষ্টা করছে। তোমাকে একটা বলি, জাস্টিস আজকে বলেছে পলিউশন কন্ট্রোল বোর্ড হচ্ছে গান উইদাউট বুলেট, মানে গান আছে কিন্তু বুলেট নেই। তো এই পলিউশন কন্ট্রোল বোর্ডের অবস্থা, এবং পরিবেশ দপ্তর যাদের এসব দেখা উচিত, তুমি যেটা ঠিকই বললে, পরিবেশ মন্ত্রী একদম চুপ, পরিবেশ দপ্তর চুপ, পলিউশন কন্ট্রোল বোর্ড তো মুখে কোনো ভিজিটও কোনো জায়গায় করছে না। তো এটা একটা ঘোরতর অপরাধ, একটা এনভায়রনমেন্টাল ক্রাইম। আমি শম্ভুনাথ দে আপনার কাছে যাব। শম্ভুনাথ দে রাজারহাটের বাসিন্দা, প্রতিবাদী মানুষ, এবং বারবার প্রতিবাদটা করছেন। কোথাও গিয়ে মনে হচ্ছে শম্ভুনাথ বাবু, এই যেভাবে তৃণমূল কংগ্রেস অতিষ্ঠ করছে, কাউন্সিলর, মেয়র কেউ কিচ্ছু জানেন না, চেয়ারম্যান কেউ কিচ্ছু জানেন না, এই সমস্ত কিছু এমনি এমনি বাইরে থেকে, চাঁদ থেকে, সূর্য থেকে, মঙ্গল গ্রহ থেকে মানুষ এসে পুকুর ভরাট করে চলে যাচ্ছে। শম্ভুনাথ বাবু, ঠিক এরকম ব্যাপারটা নয়, বিষয়টা একটু অন্যরকমভাবেই চলছে। আমাদের এই জিনিসটা হওয়া আরম্ভ হয়েছিল 24-25 তারিখ থেকে, বিগত ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ হয়েছে। এটা গভীর রাতে কাজটা হচ্ছিল। তো গভীর রাতে কাজটা হওয়ার ফলে এত বড় বড় ডাম্পার, এত বড় বড় জেসিবি ঢুকছে, তার যে আওয়াজ, সেই আওয়াজে আশেপাশে সমস্ত ঘরের মানুষের নিদ্রা ভগ্ন হতে চলেছে। যার ফলে মাটির ধুলো বালি তো ঘরে ঢুকছেই। তো এইটার থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা প্রথমেই যোগাযোগ করি আমাদের ওখানকার যিনি মেয়র ইন কাউন্সিলের সদস্য এবং কাউন্সিলর মিসেস রহিমা বিবিকে।
তাকে আমরা কল করি এবং দুর্ভাগ্যবশত আমরা কল করার সাথে সাথে উনি চলে আসেন, যা হোক আমাদের সাথে মিট করেন। তো তার আগে আমরা এইদের ছেলেদের যারা এইসব ভরাট করছিল তাদের সাথে আমাদের বাকবিতণ্ডা হয়। আমরা বলি যে তোমরা গভীর রাতে কেন কাজ করছো, তোমরা সকালের দিকে কাজ করো, গভীর রাতে কাজ করছো, আশেপাশের বাড়ির কোনো মানুষ ঘুমাতে পারছে না, আর বেশিরভাগ মানুষ বয়স্ক মানুষ, তাদের বেশিরভাগ বয়সে প্রায় 60-65 বছর বয়স, আর আমাদের ওখানে মোটামুটি বেশিরভাগ বাড়িতে রিটায়ার্ড পার্সনস লোক। আপনারা পুলিশকে বলেননি কিছু? পুলিশকে আমরা বলেছি। এখানে একটা মজার ব্যাপার আছে, পুলিশকে আমরা একটা চিঠি দিয়েছিলাম, সমস্ত বিষয়টা লিখে আমরা চিঠি দিয়েছিলাম, সেই চিঠিটা নিয়ে গেছিলাম থানায় কিন্তু চিঠিটা রিসিভ করেছি, কিন্তু কোনো রকম রিসিভিং কপি দেননি। চিঠিটা নিয়ে নিয়েছেন, চিঠিটা হাতে করে নিয়ে নিলেন, কিন্তু কোনো রিসিভিং কপি দিলেন না। বললো এখন আমাদের সাহেব নেই, সাহেব আসার পরে আমরা। আচ্ছা, আমি সবাইকে একটু থামাচ্ছি, তার কারণ এই মুহূর্তে অত্যন্ত বড় খবর। অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে গেল ইডির অফিসাররা। অরবিন্দ কেজরিওয়াল আপনারা জানেন যে বারবার করে সমন এড়িয়ে যাচ্ছিলেন, হাইকোর্টের নির্দেশ, কোনো ধরনের রক্ষকবচ দেওয়া হয়নি। তারপরেই অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল ইডির অফিসাররা, এবং গোটা বাড়ি এই মুহূর্তে রেড করা হচ্ছে, এবং তার পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা জানি না গোটা রাত জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, কিন্তু এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতেও, একজন সিটিং মুখ্যমন্ত্রীর বাড়িতেও পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবগারি দুর্নীতি, দিল্লির যে আবগারি দুর্নীতি, সেই আবগারি দুর্নীতি মামলায় অন্যতম সাক্ষী এবং অভিযুক্ত হিসেবে বিভিন্ন নাম আম আদমি পার্টির বহু নেতা গ্রেপ্তার হচ্ছেন, এবং অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী তার বাড়িতে ইডির অফিসাররা, দেখতেই পাচ্ছেন একটা বিরাট টিম ইডির অফিসার, তারা গিয়ে ঢুকেছেন। যে কোনো মুহূর্তে বড় খবর আসতে পারে বলে মনে করা হচ্ছে। সেই খবরটা অরবিন্দ কেজরিওয়ালের জিজ্ঞাসাবাদের শেষ এরকমও হতে পারে, বা রেড থেকে কোনো নতুন তথ্য উঠে আসলো সেইটাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অফিসিয়াল ফাইল নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা যাচ্ছেন এবং ঢুকে পড়লেন তারা। একজন সিটিং মুখ্যমন্ত্রী, তিনি এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়িতেও পৌঁছে যাওয়া যায়। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা তারা জিজ্ঞাসাবাদ চালাতে পারেন এবং মুখ্যমন্ত্রীর বাড়িতেও রেড করতে পারেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়িতে রেড হচ্ছে, এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে রেড হচ্ছে, রেড চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অত্যন্ত বড় খবর, এই মুহূর্তে রেড চালানো হচ্ছে এবং তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতে কোনো রক্ষা কবচ পাননি অরবিন্দ কেজরিওয়াল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিআরপিএফ এবং তার পাশাপাশি প্রচুর বাহিনী দিল্লির একেবারে হেডকোয়ার্টার থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা অফিসাররা রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে পৌঁছে গেছেন। ইউনিট 1-এর প্রত্যেক সদস্য এই মুহূর্তে পৌঁছে গেছেন, এবং অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল দ্রুততার সাথে সুপ্রিম কোর্ট মুভ করবেন। একের পর এক আপডেট এই মুহূর্তে দিল্লিতে, দিল্লি উত্তাল, তার কারণ দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুর্নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, এবং তার পাশাপাশি যে খবর আমরা দেখতে পাচ্ছি হেডকোয়ার্টার থেকে 5 সদস্যের যারা সিনিয়র অফিসার রয়েছেন তারা আসছেন। সিজার লিস্ট তৈরি করা হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা তারা ইলেকট্রনিক ডিভাইস, সেই সমস্ত ডিভাইস তারা নিয়ে আসছেন যাতে করে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তদন্ত চালানো হয় এবং গোটাটা ভিডিওগ্রাফ করা হয়। একটা মুখ্যমন্ত্রীর বাড়িতে, একজন মুখ্যমন্ত্রীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঢুকে পড়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তল্লাশি এবং তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ যাতে কোনো ধরনের রাজনীতির রং না লাগতে পারে তার জন্য গোটাটাকে ভিডিওগ্রাফ করা হচ্ছে। এই মুহূর্তে ছবি তোলা হচ্ছে গোটা যে প্রসেসটা। একদিকে বাইরে স্লোগানের ছবি আমরা শুনতে পাচ্ছি, পিসিআরকে বলবো সেই স্লোগানের ছবিও দেখাতে। অন্যদিকে এই মুহূর্তে স্লোগান দেওয়া হচ্ছে এবং ফাইল, আমরা জানি না এই ফাইলে, এই দেখুন সেই ছবি, স্লোগান দেওয়া হচ্ছে এই মুহূর্তে। অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে স্লোগান দেওয়া হচ্ছে। আমরা জানি না, পরিস্থিতি ঘোরালো হচ্ছে। বিজেপি দাবি করছে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হোক। অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা, এবং খুব 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 গুরুত্বপূর্ণ যেটা তা হলো 9বার সমন এড়িয়ে যাওয়ার পরে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা পৌঁছে গেছেন এবং হাইকোর্টও বলেছে কোনো ধরনের কোনো রক্ষা কবচ নয়।
অত্যন্ত বড় খবর এই মুহূর্তে, দিল্লির মুখ্যমন্ত্রী, সিটিং মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তার বাড়িতে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা এই মুহূর্তে, বড় খবর, মুখ্যমন্ত্রীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে। অত্যন্ত বড় যে খবর এবং অত্যন্ত বড় বিতর্ক উস্কে দিল। মুখ্যমন্ত্রীর বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা গিয়ে তদন্ত চালাতে পারেন। গোটা দেশের মানুষ এই মুহূর্তে এই তথ্যটাও জানলো যে যদি প্রয়োজন হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে কোনো রাজ্যের যে কোনো মুখ্যমন্ত্রীর বাড়িতেও ঢুকে পড়ে তদন্ত চালাতে পারে, রেড করতে পারে এবং প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই খবরের দিকে আমরা চোখ থাকবো। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূর।